আজকের গল্প রাজবাড়ির চিত্ররহস্য। লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার, আমাদের প্রিয় হালদার মশাই খবরের কাগজ পড়ছিলেন। হঠাৎ তিনি বলে উঠলেন, খাইছে? জিজ্ঞেস করলুম, কি হলো হালদার মশাই? হালদার মশাই একটি নস্যি নাকে গুঁজে নোংরা রুমালের নাক মুছলেন। তারপর বললেন, জয়ন্ত বাবুরে একখান কথা জিগাই। বলুন হালদার মশাই। গোয়েন্দা প্রবর বাঁকা হেসে বললেন, আপনাগো কাগজে আইজ দুইখান মার্ডারের খবর লিখছে। তাতে কি হয়েছে? কোথাও মার্ডার হয়েছে তাই খবর লেখা হয়েছে। গোয়েন্দা প্রবর বললেন, একখান মার্ডার তেমন কিছু না। ভিকটিম চায়ের দোকানে বইসা চা খাইতেছিল, কারা তারে বোম মারছে। কিন্তু আর একখান মার্ডার হইছে এক্কেরে ঘরের মধ্যে। ভিকটিমের মাথায় গুলি করছে খুনি। ভিকটিম তখন দরজার কাছাকাছি মেজের ওপর হুমড়ি খাইয়া পড়ছে, কিন্তু তার ডাইন হাতের মুঠায় একগোছা কাঁচা পাকা চুল। এবার একটু কৌতূহলী হয়ে বললুম, তাহলে বোঝা যাচ্ছে ভিকটিম খুনির মাথার চুল উপড়ে নিয়েছে। হালদার মশাই উত্তেজিত হয়ে উঠলেন। বললেন, প্রথম কথা, দরজা বন্ধ ছিল। পুলিশ দরজা ভাইঙা ওই অবস্থায় ভিকটিমরে দেখছে। কিন্তু এমন একখান হেভি মিস্ট্রির খবর আপনাগো কাগজে এইটুকখান কইরা ছাপছে। ওদিকে প্রথমে যে মার্ডারের কথা কইলাম, সেই খবর ছাপছে বড় কইরা প্রথম পাতায়। কেন? আমি আমাদের কাগজ মন দিয়ে পড়ি না। তাছাড়া কাল শনিবার আমি দৈনিক সত্যসেবক পত্রিকার অফিসেও যাইনি। হালদার মশাইয়ের প্রশ্নের উত্তরে বললাম, এমন হতে পারে যে প্রথম পাতার ভিকটিম একজন ভিআইপি, আর দ্বিতীয় খবরটা হয়তো দেরিতে পাওয়া গিয়েছিল। তখন কাগজে যেটুকু জায়গা ছিল, খবরটা কাটছাঁট করে কোনো রকমে ঢুকিয়ে দিয়েছেন নাইট এডিটর। হালদার মশাই তেমনই উত্তেজিত ভাবে বললেন, নাইট এডিটর ঠিক করেন নাই। অমন হেভি মিস্ট্রি, ভিকটিমের হাতের মুঠোয় খুনির চুল, তারপর আরো হেভি মিস্ট্রি, দরজা যখন বন্ধ ছিল তখন খুনি পলাইল কোন পথে। কর্নেল তার টাইপরাইটারের সম্ভবত প্রজাপতি, অর্কিড বা দুষ্প্রাপ্য প্রজাতির পাখি নিয়ে প্রবন্ধ লিখছিলেন। এতক্ষণে তার কাজ শেষ হলো। তারপর টাইপ করা কাগজগুলো গুছিয়ে ভাঁজ করে টেবিলের ড্রয়ারে রাখলেন এবং বললেন, হালদার মশাই, খবরটা ছোট করে লেখা হলেও আপনি কয়েকটা পয়েন্ট মিস করেছেন। মিস করছি? কি মিস করছি কোন তো কর্নেল স্যার। কর্নেল টাইপরাইটারের কাছ থেকে উঠে এসে আমাদের কাছাকাছি তার ইজি চেয়ারে বসলেন। তারপর চুরুট ধরিয়ে বললেন, একটা লাইন আপনার চোখ এড়িয়ে গেছে। দরজার ল্যাচকি ছিল, তার মানে কেউ ঘরের ভেতর থেকে ল্যাচকিতে চাপ দিয়ে দরজা খুলে বেরিয়ে যেতে পারে। কিন্তু সে বেরিয়ে যাওয়ার পর দরজা বন্ধ হয়ে গেলে বাইরে থেকে আর খোলা যায় না। আমার অ্যাপার্টমেন্টে ঢোকার দরজা কি আপনি লক্ষ্য করেননি? হালদার মশাই বলে উঠলেন, হ, আপনি ঠিক কইছেন। বলে তিনি আবার সেই অংশটা পড়ার জন্য কাগজটা তুলে নিলেন। তারপর যথারীতি বিড়বিড় করে পড়তে আরম্ভ করলেন। পড়া শেষ হলে তিনি বললেন, আর কি মিস করছি বুঝলাম না। কর্নেল বললেন, ভিকটিমের মুঠোয় ধরা কাঁচা পাকা চুলের গোছা উল্লেখ করে খবরে লেখা হয়েছে। চুলগুলো পুলিশ সহজেই টেনে বের করে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছে। হালদার মশাই বললেন, ওই লাইনটা আমি মিস করি নাই কর্নেল স্যার। ওই চুল তো ফরেন্সিক ল্যাবে পাঠানোই লাগবো। কর্নেল হাসলেন, হালদার মশাই,
কোনো মৃত মানুষের হাতের মুঠিতে আটকে থাকা কোনো জিনিস সহজে খুলে নেওয়া যায় না। আপনি তো একসময় পুলিশের চাকরি করেছেন, ওই সহজ কথাটা আপনার চোখ এড়িয়ে গেল কি করে? অমনি হালদার মশাই নড়ে সিধে হয়ে বসলেন। তারপর কাঁচু মাচু হেসে বললেন, হ, আমারই ভুল। এবার আমি জিজ্ঞেস করলুম, কর্নেল, আপনার কথা শুনে মনে হচ্ছে যেন খুনি ওই চুলগুলো ইচ্ছে করে পুলিশকে মিসগাইড করার জন্য হাতে গুঁজে দিয়েছিল, তাই কি? কর্নেল মিটিমিটি হেসে বললেন, এই জন্যেই তোমাকে বলি জয়ন্ত, তুমি বোঝো সবই, তবে দেরিতে। এবার আমি খবরটা পড়ার জন্য হালদার মশাইয়ের কাছ থেকে কাগজটা নিলুম। হেডিংটা ছোট্ট, কেষ্ট মিস্ত্রি লেনে রহস্যময় খুন। খবরটা এক লাইন পড়েই বুঝতে পারলুম ওটা আমাদের নতুন ক্রাইম রিপোর্টার দীপকেরই লেখা। সবে দুটো লাইন পড়েছি এমন সময় ডোরবেল বাজল। কর্নেল অভ্যেস মতো হাঁক দিলেন, ষষ্ঠী। হালদার মশাই চাপা স্বরে বললেন, এবার দেখেন কে আসে। কথাটা শুনে বুঝতে পারলুম বরাবর যেমন হয়, কর্নেলের এই জাদুঘর সদৃশ ড্রয়িং রুমে যখনই আমরা কোনো রহস্যময় ঘটনা নিয়ে আলোচনা করি, তখনই সে ঘটনার সঙ্গে জড়িত কেউ না কেউ এসে পড়েন। কিন্তু আমাদের নিরাশ করে ঘরে ঢুকলেন বেটে বলিষ্ঠ গড়নের এক ভদ্রলোক। তার পরনে সাদাসিধে ধুতি পাঞ্জাবি, হাতে একটা বাদামি রঙের ব্রিফকেস। তিনি ঘরে ঢুকে কর্নেলকে নমস্কার করে বললেন, কর্নেল সাহেব কি আমাকে চিনতে পারছেন? কর্নেল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখছিলেন। বললেন, আমি যদি ভুল না করি তাহলে আপনি যদুগড়ের মধুরবাবু। ভদ্রলোক সোফায় বসে হাসবার চেষ্টা করে বললেন, আপনার স্মৃতিশক্তির ওপর আমার বিশ্বাস এখনো আছে। আপনি আমাকে ঠিক চিনেছেন। আমি যদুগড়ের রাজবাড়ির কেয়ারটেকার হতভাগ্য মধুরকৃষ্ণ মুখুজ্জেই বটে। লক্ষ্য করলুম কর্নেলের চোখে যেন বিস্ময় ফুটে উঠেছে। তিনি বললেন, আমি আপনাকে চিনেছি বটে, কিন্তু মাত্র 3 বছরের মধ্যে আপনার চেহারায় কিছুটা পরিবর্তন লক্ষ্য করছি। যদুগড়ের কুমার বাহাদুর রুদ্রনারায়ণ রায় আপনাকে বাবুর বাবু বলে পরিহাস করতেন, কারণ আমিও দেখেছি আপনার পোশাক পরিচ্ছদে বেশ বিলাসিতা ছিল। আপনার চেহারাতেও প্রাণবন্ত ভাব ছিল, কিন্তু এখন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি যেন দীর্ঘকাল রোগে ভুগছেন। মধুরবাবু জোরে শ্বাস ছেড়ে বললেন, আমার জীবনে এই 3 বছরে অনেক কিছুই ঘটে গেছে। আমি যদুগড় ছেড়ে এসেছি 3 বছর আগে। কলকাতায় এক বিধবা দিদির কাছে বাস করছি। দিদির একটি মাত্র ছেলে, সে থাকে বোম্বেতে। যাই হোক, যে জন্য আজ হঠাৎ আপনার কাছে এসে হাজির হয়েছি তা বলি। বলে তিনি আমাদের দিকে তাকালেন। কর্নেল বললেন, আলাপ করিয়ে দিই, জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্যসেবক পত্রিকার বিখ্যাত সাংবাদিক, আর উনি প্রাইভেট ডিটেকটিভ মিস্টার কে কে হালদার, তবে আমরা ওকে হালদার মশাই বলি। মধুরবাবু এবং আমাদের মধ্যে নমস্কার বিনিময় হলো। তারপর তিনি একটু ইতস্তত করে বললেন, আমার কথাগুলো একটু গোপনীয়। কর্নেল একটু হেসে বললেন, যত গোপনীয়ই হোক, আপনি এদের সামনে স্বচ্ছন্দে খুলে বলতে পারেন, কারণ এরা দুজনেই আমার ঘনিষ্ঠ সহযোগী। তবে আগে কফি খান, কফি নার্ভকে চাঙ্গা করে। বলে কর্নেল হাঁক দিলেন, ষষ্ঠী, কফি কোথায়? ঠিক সেই মুহূর্তে কফির ট্রে হাতে নিয়ে ষষ্ঠী ভেতর থেকে বেরিয়ে এলো। তারপর ট্রে সেন্টার টেবিলে রেখে নিঃশব্দে চলে গেল। আমি জানি কর্নেলের ঘরে নতুন কেউ এলেই ষষ্ঠী দ্রুত কফি তৈরি করে ফেলে। মধুরবাবুকে কর্নেল 1 পেয়ালা কফি তুলে দিলেন।
তারপর নিজে এক পেয়ালা কফি তুলে নিয়ে বললেন, মধুরবাবু, কুমার বাহাদুরের কোনো খবর রাখেন? মধুরবাবু মাথা নেড়ে বললেন, না, তবে কুমার বাহাদুরের মেয়ে বল্লরীকে আমি আমার দুঃখ জানিয়ে একটা চিঠি লিখেছিলাম। বল্লরীকে আমি কোলে পিঠে করে মানুষ করেছিলুম। সে আমাকে আগের মতোই আপনজন ভেবে চিঠির উত্তর দিয়েছিল। তার বাবা নাকি এখন নিজের ভুল বুঝতে পেরেছেন, তাই প্রায়ই আমার কথা বলেন। বল্লরী আবার রাগ করে বাবাকে আমার ঠিকানা দেয়নি, লিখেছিল যে কাকাবাবু আপনি এখানে ফিরে আসুন। কফি শেষ করে মধুরবাবু বললেন, এবারে তাহলে ব্যাপারটা বলি। কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুজিয়ে বললেন, হ্যাঁ বলুন। মধুরবাবু আবার একটা শ্বাস ছেড়ে বললেন, ঘটনাটা ভারী অদ্ভুত। গত পরশু শুক্রবার বিকেলে অভ্যেস মতো আমি গঙ্গার ধারে বেড়াতে গিয়েছিলাম। গঙ্গা দর্শনে আমার মন শান্ত হয়। তো আউটরাম ঘাটের দিকে একটা খালি বেঞ্চে বসে গঙ্গা দর্শন করছিল। রবিবার ছাড়া অন্যদিন গঙ্গার ধারে লোকজন কমই থাকে। কিছুক্ষণ পরে প্যান্ট শার্ট পরা এক ভদ্রলোক বেঞ্চের অন্য কোণে এসে বসলেন। তাকে একবার দেখেই মুখ ঘুরিয়ে নিল। এর যে কোনো কারণ ছিল তা নয়, আসলে বেড়াতে গিয়ে আমার কথা বলতে ইচ্ছে করে না। যদি দৈবাৎ ভদ্রলোক চেঁচে বড়ে কথা শুরু করেন, সেই ভয়েই মুখ ঘুরিয়ে নিয়েছিলাম। ভদ্রলোকের মুখে একরাশ কাঁচা পাকা দাড়ি গোঁফ, মাথায় তেমনি এলোমেলো একরাশ কাঁচা পাকা চুল। প্যান্ট শার্ট জুতো অবশ্য বেশ পরিচ্ছন্ন। একটু পরে চোখের কোণা দিয়ে দেখলুম তিনি ব্রিফকেসের উপরে একটা কাগজ রেখে কিছু লিখছেন। লেখা শেষ হলে কাগজটা তিনি ভাঁজ করলেন। তারপর গঙ্গার দিকে আপন মনে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পরে সূর্য লাল হয়ে যখন অস্ত যাচ্ছে, তখন লক্ষ্য করলুম তিনি ডান দিকে ঘুরে কি যেন দেখলেন। তারপর আমাকে ভীষণ অবাক করে বললেন, কিছু যদি মনে না করেন একটা অনুরোধ করব। আমি বললুম, অনুরোধে কি আছে, বলুন। তিনি বললেন, প্লিজ আমার এই ব্রিফকেসটা আপনার কাছে রাখুন, আর এই চিঠিটা পড়ে দেখুন। কথাটা বলে তিনি ব্রিফকেসটা একরকম জোর করে আমার দুই উরুর উপর রেখে সেই ভাঁজ করা কাগজটা আমার বুক পকেটে গুঁজে দিলেন। তারপর সবেকে পিছনের রেল লাইন ডিঙিয়ে তিনি গাছপালার আড়ালে উধাও হয়ে গেলেন। আমি তো ভীষণ হতবাক হয়ে গেছি। তারপর পকেট থেকে সেই ভাঁজ করা কাগজটা খুলে পড়তে পড়তে আমার বুধ বুদ্ধি গুলিয়ে গেল। কাগজটা আপনাকে দেখাচ্ছি। কর্নেল বললেন, আপনার হাতে যে ব্রিফকেসটা দেখছি, ওটা নিশ্চয়ই সেই ভদ্রলোকেরই ব্রিফকেস। ঠিক ধরেছেন, এটা আমার হাতে মানায় না, বেশ দামি ব্রিফকেস। বলে তিনি বুক পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ কর্নেলকে দিলেন। কর্নেল ভাঁজ খুলতে খুলতে জিজ্ঞেস করলেন, একটা কথা, ওই ব্রিফকেসটা কি আপনি খুলেছিলেন বা খোলার চেষ্টা করেছিলেন? মধুরবাবু বললেন, আগে না কর্নেল সাহেব, আপনি তো আমাকে ভালোই জানেন আমি কি প্রকৃতির মানুষ। হ্যাঁ, বলতে পারেন যে মানুষের স্বভাব বদলায়, কিন্তু আমি বদলাইনি। তাছাড়া আমার একটা ভয় পিছু ছাড়ছে না। যদি ব্রিফকেসটা খুলতে গেলেই কোনো সাংঘাতিক বিস্ফোরণ ঘটে যায়। আপনি তো জানেন আজকাল সন্ত্রাসবাদী বা জঙ্গিরা এভাবে বিস্ফোরণ ঘটায়। হালদার মশাই কান খাড়া করে কথা শুনছিলেন। তিনি হঠাৎ বলে উঠলেন, ঠিক কইছেন, ওটার মধ্যে সাংঘাতিক এক্সপ্লোসিভ কিছু থাকতেও পারে। আর একটা কথা কই আমি,
34 বৎসর পুলিশে চাকরি করছি, তাই আমার সন্দেহ হইতেছে সেই ভদ্রলোক আপনার কোনো শত্রু চর হইতেও পারে। কি কন কর্নেল স্যার? কর্নেল কাগজটা খুঁটিয়ে পড়ে মধুরবাবুর দিকে তাকালেন। এটা একটা চিঠি। দেখা যাচ্ছে সেই ভদ্রলোক অর্থাৎ বারিন বলে যিনি স্বাক্ষর করেছেন তাকে কি আপনি একটুও চিনতে পারেননি? না, এটাই আমার দুর্ভাগ্য। বারিনের সঙ্গে আমার শেষ দেখা বছর 10 আগে। সে যদুগড়ে তার ব্যবসার ব্যাপারে একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিল। 2 বার রাস্তায় তার সঙ্গে দেখা হয়। তখন তার মুখে দাড়ি ছিল না, আর গায়ের রঙও ছিল খুব ফর্সা। 10 বছর পরে সে মুখে একরাশ গোঁফদাড়ি নিয়ে আমার পাশে বসলে আমার পক্ষে তাকে চেনা কোনোভাবেই সম্ভব নয়। কর্নেল বললেন, দেখা যাচ্ছে সে আপনাকে চিনতে পেরেই আপনার কাছে এসে বসেছিল। বরং আমার অনুমান তার কোনো শত্রু ওই সময় গঙ্গার ধারে তাকে ফলো করে আসছিল। তাছাড়া চিঠি পড়ে এটুকু বোঝা যাচ্ছে সেই শত্রুর লক্ষ্য ছিল তাকে খুন করে ব্রিফকেসটা হাতানো। যাই হোক, চিঠির কথা পরে। এবার আপনি বলুন, তার অনুরোধ মতো আপনি কি কাল সকালে তার ঠিকানায় ব্রিফকেসটা পৌঁছে দিতে গিয়েছিলেন? কি হ্যাঁ, কিন্তু সেখানে গিয়ে যা দেখলুম আর শুনলুম। কর্নেল তার কথার উপরে বললেন, বারিনবাবু তার ঘরে খুন হয়েছে, তাই না? মধুরবাবু 2 হাতে মুখ ঢাকলেন। আত্মসম্বরণ করার পর তিনি ধরা গলায় বললেন, আপনি ঠিকই ধরেছেন। আমি কেষ্টমিস্ত্রি লেনে গিয়ে দেখি, হ্যাঁ, একটা দোতলা বাড়ির সামনে পুলিশের কয়েকটা গাড়ি, আর বাড়ির ভেতরে বাইরে পুলিশ গিজগিজ করছে। আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি অনেকদিন আগে, কিন্তু কি ঘটেছে তা জানার জন্য একজন পান সিগারেট বিক্রেতার কাছে একটা সিগারেট কিনলুম। তারপর তাকে জিজ্ঞেস করলুম, এখানে তো পুলিশ কেন দাদা? লোকটা বলল, ওই বাড়ির দোতলায় এক ভদ্রলোক থাকতেন, তাকে কে বা কারা গত রাত্রিরে খুন করে গেছে। সকালে একটা হোটেল থেকে ওর জন্য ব্রেকফাস্ট নিয়ে গিয়েছিল একটা লোক। সে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে, কিন্তু সাড়া পায়নি। তারপর হঠাৎ তার চোখ পড়ে দরজার বাইরে চাপ চাপ খানিকটা রক্তের ছোপ। অমনি সে হোটেলে খবর দেয়। তারপর পাড়ার লোকেরা জড়ো হয়, পুলিশ ডাকে। মধুরবাবু দম নিয়ে বললেন, কথাগুলি শোনা মাত্র আমি সেখান থেকে পালিয়ে এসেছিলুম। তারপর আমার দিদি নিরুপমাকে সব কথা খুলে বলেছিলুম আর কি। সে খুব বুদ্ধিমতী মেয়ে, আমাকে পুলিশের কাছে যেতে বারণ করেছিল। তার মতে পুলিশ আমার কথা বিশ্বাস করবে না, উল্টে আমাকেই হয়তো খুনি সাব্যস্ত করবে। তার চেয়েও বড় কথা, ব্রিফকেসে যদি চোরাই মাল থাকে। তাই দিদির কথা শুনে আমি আর থানায় যাইনি। তারপর গত রাতে নানা কথা ভাবতে ভাবতে হঠাৎ আমার মনে পড়ে যায় আপনার কথা। আপনার নেম কার্ডটা আমি খুঁজে পাইনি, তাছাড়া দিদির বাড়িতে টেলিফোনও নেই। তাই সকাল হলেই সোজা আপনার বাড়ি চলে এলুম। আপনার এ বাড়িতে আমি একবার কুমার বাহাদুরের চিঠি নিয়ে এসেছিলুম, আপনার নিশ্চয়ই মনে আছে। কর্নেল বললেন, হ্যাঁ, তবে আপাতত একটা কাজ জরুরি বলে মনে হচ্ছে। কাজটা হলো এই ব্রিফকেসটা খুলে ফেলা। চিন্তার কারণ নেই, আমার কাছে মেটাল বা এক্সপ্লোসিভ ডিটেক্টর যন্ত্র আছে। বলে কর্নেল উঠে গেলেন। আমরা হতবাক হয়ে বসে রইলুম। লক্ষ্য করছিলুম হালদার মশাইয়ের চোখ দুটি যথারীতি গুলি গুলি হয়ে উঠেছে এবং গোফের 2 সুচলো ডগা তীর তীর করে কাঁপছে। তিনি আমার কানের কাছে মুখ এনে বললেন, আমার বিশ্বাস
ব্রিফকেসটার ভেতরে টাকা কড়ি কিংবা সোনা দানা আছে। আমি কিছু বলার আগে কর্নেল এসে ব্রিফকেসটার উপরে একটা ছোট্ট ডিটেক্টর ছোঁয়ালেন। কোনো শব্দ শোনা গেল না। মধুরবাবুকে উত্তেজিত দেখাচ্ছিল। তিনি বললেন, মেশিনটা দিয়ে কি বুঝলেন কর্নেল সাহেব? কর্নেল দ্বিতীয় ডিটেক্টরটা ব্রিফকেসের উপর ছোঁয়াতে ছোঁয়াতে হাসি মুখে বললেন, আমাদের নিরাশ করলো ব্রিফকেসটা। এতে বিস্ফোরকও নেই, আবার কোনো অস্ত্রশস্ত্রও নেই। গোয়েন্দা প্রবর বলে উঠলেন, তাহলে আমি যা কইছিলাম জয়ন্তবাবুরে তাই সত্য? বললুম, হ্যাঁ, টাকা করে সোনাদানা থাকতেও পারে, তবে সেসব থাকলে বারিনবাবুকে তার পুরনো বন্ধুর হাতে বিশ্বাস করে রেখে যেতে পারতেন কিনা সেটা মধুরবাবুই বলতে পারবেন। মধুরবাবু বললেন, বারিন চিঠিতে লিখেছে ইচ্ছে হলে আমি তালা ভেঙে ব্রিফকেস খুলে দেখতে পারি কি আছে, কারণ সে জানে আমি তার কোনো জিনিসে হাত দেব না বা তালাও ভাঙব না। কর্নেল বললেন, তাহলে কি করা যায় আপনিই বলুন মধুরবাবু। আগে আমি কি বলবো, আপনি যদি ওটা তালা ভেঙে ভেতরে কি আছে দেখতে চান আমার কোনো আপত্তি নেই, বরং জয়ন্তবাবু আর হালদার মশাই দুজন সাক্ষী থাকবেন। কর্নেল হালদার মশাইয়ের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে বললেন, হালদার মশাই আপনি কি বলেন? হালদার মশাই আবার গম্ভীর মুখে বললেন, আমি আর কি কমু, ব্রিফকেসের মালিক তো খুন হয়ে গেছেন, কাজেই এটা একটা মার্ডার কেস। তাই আমার মতে ওটা না ভাইঙা ওসি হোমিসাইডের খবর দিলে ভালো হয়। মধুরবাবু হাত তুলে মাথা নেড়ে আপত্তি জানিয়ে বললেন, না না, ও কাজ করলে আমি মারা পড়ে যাব, পুলিশ আমাকে ছাড়বে না। কর্নেল নিভে যাওয়া চুরুট ধরিয়ে বললেন, তা ঠিক, কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আপনি তো আমার কাছে এসেছেন, পুলিশের কাছে গেলে ঝামেলা হবে বলেই এসেছেন, তাই না? মধুরবাবু ব্যস্তভাবে বললেন, হ্যাঁ কর্নেল সাহেব। তাহলে এটার ভেতরে কি আছে তা জানতে আমাদের যেমন আগ্রহ আপনারও তাই। মধুরবাবু বললেন, হ্যাঁ, বারিনের কাজকর্মের খবর বহুকাল আমি জানি না। আমার ধারণা ব্রিফকেসটার মধ্যে এমন কিছু আছে যা সে শত্রুপক্ষের হাত থেকে বাঁচাতে চেয়ে আমাকে দিয়ে কেটে পড়েছিল। কাজে আপনি যদি তালা ভেঙে ভেতরের জিনিস দেখে নেন তাহলে বারিনকে খুনের উদ্দেশ্য বোঝা যাবে। এবার কথাটা হালদার মশাই মনোপুত হলো। তিনি বললেন, এইটা একটা পয়েন্ট বটে, পুলিশ খুনের মোটিভ বুঝে পাওয়ার আগেই আপনি তা পাইয়া যাবেন। কর্নেল হাত বাড়িয়ে পাশের টেবিলের ড্রয়ার থেকে কয়েকটা ছোট বড় স্ক্রুড্রাইভার এবং একটা ছোট্ট হাতুড়ি বের করলেন। তারপর ব্রিফকেসটা কোলে রেখে একটা স্ক্রুড্রাইভারের মাথায় আস্তে হাতুড়ির ঘা দিতে থাকলেন। 2 মিনিটের মধ্যেই একটা লক খুলে গেল। দ্বিতীয় লকটা খুলতে তার চেয়েও কম সময় লাগলো। তারপর ব্রিফকেসটা তিনি টেবিলে রেখে ডালা খুললেন। আমরা খুব উত্তেজিত হয়ে তাকিয়েছিল। দেখলাম ব্রিফকেসের ভেতরে একটা টার্কিশ তোয়ালে ভরা আছে। কর্নেল সেটা তুলে নিতেই দেখা গেল খবরের কাগজে মোড়া একটা প্যাকেট। প্যাকেটটা প্রায় ব্রিফকেসের তলার সাইজের। কাগজের মোড়ক খোলার পর দেখলুম 3টে একই সাইজের ফ্রেমে বাঁধানো ছবি। কর্নেল একটা একটা করে ছবি আমাদের দেখালেন। 3টে ছবি পোর্ট্রেট, ফটোগ্রাফ নয়, অয়েল পেন্টিং। একটা ছবি নানা অলংকারে সেজে থাকা এক মহিলার, বাকি দুটো দুজন পুরুষের, একজন যুবক আর অন্যজন বয়স্ক। 3টে ছবি দেখেই বোঝা যায় এই মানুষগুলি অভিজাত পরিবারের। কর্নেল আতশ কাচের সাহায্যে পরীক্ষা করে দেখে বললেন,
তিনটি ছবির চিত্রকর একজন সাহেব বলে মনে হচ্ছে। জড়ানো ইংরেজি হরফে লেখা আছে আর মার্লিন বা মার্টিন। আমি বিখ্যাত চিত্রকরদের অনেকেরই নামই জানি না, তবে আমার কাছে বিদেশি চিত্রকরদের একটা এনসাইক্লোপিডিয়া আছে। সঠিক নামটা পেতেও পারি, কারণ দেখে তো মনে হচ্ছে এরা রাজা মহারাজা পরিবারের লোক, আর ছবিগুলো আঁকা বহু বছর আগে। মধুরবাবু বললেন, এবার ছবির তলায় কিছু আছে নাকি দেখুন তো। কর্নেল ছবি তিনটে টেবিলে রাখলেন, তারপর ব্রিফকেসটা উপর করে ঝাড়বার ভঙ্গি করলেন, বললেন, না, আর কিচ্ছু নেই। আমি বললুম, উপরের ডালার ভেতরে একটা চেন দেখতে পাচ্ছি। আমি আর কিছু বলার আগেই কর্নেল চেন টেনে ভেতর থেকে কতগুলো নেম কার্ড বের করলেন। তারপর বললেন, নানা জায়গায় নানা লোকের নেম কার্ড। এদের কেউ কেউ কোনো কোম্পানির লোক। মধুরবাবুকে হতাশ দেখাচ্ছিল। তিনি বিস্ময়ের সুরে আস্তে আস্তে বললেন, এই তিনটে ছবির জন্য বাড়ি নমন করে ভয় পেয়ে পালালোই বা কেন? সে কি এই ছবিগুলোর জন্যই খুন হয়ে গেল? কর্নেল সাহেব, আমার মাথা গুলিয়ে যাচ্ছে। আপনি এই অদ্ভুত ঘটনার পিছনে কি আছে তা জানতে পারবেন, কারণ আপনার পরিচয় আমি ভালোই জানি। কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে বললেন, ঘটনাটা রহস্যজনক তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই রহস্য ফাঁস করতে গেলে আপনার সাহায্য দরকার। একটা কথা আপনাকে খুলেই বলি, আপনি যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দেন তবেই আমার পক্ষে ঠিকভাবে হাঁটা সম্ভব হবে। মধুরবাবু বললেন, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। অবশ্য যদি এমন কোনো প্রশ্ন করেন যে বিষয়ে আমার জানা নেই, তাহলে আমি ঠিক উত্তর দিতে পারবো না। এবার কে জানে কেন গোয়েন্দা প্রবরের মুখে খিখি হাসি শোনা গেল। তিনি বললেন, এটা যে আদালতের ব্যাপার হয়ে গেল। যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। কর্নেল হেসে উঠলেন, বললেন, ঠিক ধরেছেন। যাই হোক মধুরবাবু, প্রথমে আপনি আমার এই প্রশ্নটার উত্তর দিন, বারিনবাবুর পুরো নাম কি, আর তার সঙ্গে কবে, কোথায়, কোন সূত্রে আপনার পরিচয় হয়েছিল? মধুরবাবু বললেন, বারিনের পুরো নাম বারীন্দ্রনাথ সিনহা। ওর সঙ্গে প্রথম আমার আলাপ হয় যদুগড় রাজ হাই স্কুলে। ওর বাবা ছিলেন রেলের অফিসার। যদুগড়ে বদলি হয়ে আসার পর বারিনকে তিনি ক্লাস 6-এ ভর্তি করে দেন। বারিন ছিল খুব আলাপি ছেলে, আমার সঙ্গে ওর হৃদ্যতা ছিল সবচেয়ে বেশি। তখন আমার বাবা ছিলেন যদুগড় রাজপরিবারের ম্যানেজার। যাই হোক, আমরা দুজনে ওখান থেকে ম্যাট্রিক পাশ করে পাটনার কলেজে পড়েছিলাম। বিএ পাশ করে বারিন কোথায় চলে গিয়েছিল জানি না। ওর বাবা রিটায়ার করে যদুগড়েই বাড়ি করেছিলেন। তার কাছে বারিনের কথা জানতে চাইলে তিনি রাগ করে বলতেন, ওই হতভাগার কথা তুমি জিজ্ঞেস করো না আমাকে, আমি জানি না সে কোথায় কি করছে। কর্নেল বললেন, তারপর বারিনের সঙ্গে আপনার আবার কবে দেখা হয়েছিল? আগেই বলেছি, বছর 10 আগে। সে যদুগড়ে কোনো কোম্পানির ব্যবসার কাজে এসেছিল। বারিনবাবুর বাবা কি তখন বেঁচে ছিলেন? না, তিনি মারা যাওয়ার পর বারিনের মা তার একমাত্র মেয়ের বিয়ে দিয়েছিলেন ভাগলপুরে। তারপর তিনি যদুগড়ের বাড়িটা বিক্রি করে দিয়ে জামাইয়ের কাছে গিয়েই থাকতেন। বারিন আপনার কাছে এসব কিছু জানতে চায়নি, নাকি সে তার মায়ের এবং বোনের খবর জানতো? মধুরবাবু একটু চুপ করে থাকার পর বললেন, বারিন এ কথা জানতো। সে বলেছিল
সে তখন বোম্বেতে বড় একটা কোম্পানিতে কাজ করে। সেই কাজের সূত্রেই তাকে যদুগড়ে আসতে হয়েছে। আমি তাকে রাজবাড়িতে আমাদের কোয়ার্টারে থাকার জন্য অনুরোধ করেছিলুম, কিন্তু সে বলেছিল তার হাতে আর সময় নেই, এখনই তাকে পাটনায় চলে যেতে হবে। আচ্ছা মধুরবাবু, একটু স্মরণ করার চেষ্টা করুন তো, যদুগড়ে কোন ব্যবসায়ীর কাছে বারিনবাবু এসেছিলেন? তাকে তিনি আপনাকে বলেছিলেন? মধুরবাবু চোখ বুজে কিছুক্ষণ আঙুল ঘুটলেন, তারপর চোখ খুলে বললেন, হ্যাঁ হ্যাঁ, বারিন আমাকে বলেনি, কিন্তু আমি তাকে হরদয়াল ট্রেডিং এজেন্সির অফিস থেকে বেরিয়ে আসতে দেখেছিলুম। কর্নেল বললেন, ওই অফিসটা যে ব্যবসা সংক্রান্ত তা বোঝা যাচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন বা জানতেন যে ওরা কিসের ব্যবসা করত। মধুরবাবু এবার বিকৃত মুখে বললেন, হরদয়াল ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসা করত, কিন্তু যদুগড়ে ওর বদনাম ছিল স্মাগলার বলে। একবার ওকে পুলিশ গ্রেফতারও করেছিল। হংকং থেকে, নেপাল থেকে যেসব ইলেকট্রনিক জিনিস চোরাচালান হয়, সেই চক্রের সঙ্গে হরদয়ালের যোগাযোগ ছিল। এখন কি ওই ট্রেডিং এজেন্সিটা আছে? 3 বছর আগে আমি যদুগড় থেকে চলে এসেছি, তখন ওটা ছিল তা দেখেছি। হরদয়াল মারা গেলে তার ছেলে রামদয়াল ব্যবসা চালাতো। এই 3 বছরে সেটা উঠে গেছে কিনা জানি না। কর্নেল বললেন, আপাতত আমার আর কোনো প্রশ্ন নেই, এবার আপনি আপনার কলকাতার ঠিকানা দিন। বলে কর্নেল একটা কাগজের প্যাড আর কলম এগিয়ে দিলেন। মধুরবাবু তাতে নিজের নাম, বাড়ির ঠিকানা লিখে দিলেন। কর্নেল সেটা হাতে নিয়ে টেবিলের ড্রয়ারে রেখে ব্রিফকেসের ছবিগুলো আগের মতো কাগজের মোড়কে ভরে রেখে দিলেন। তারপর তোয়ালেটা হঠাৎ কি খেয়ালে খুলে পায়ের কাছে ঝাড়লেন। তখনই দেখলুম তোয়ালের ভেতর থেকে একটা লম্বা চওড়া খাম মেঝে ছিটকে পড়ল। মধুরবাবু বলে উঠলেন, আরে ওটা আবার কি? কর্নেল খাম খুলে একটা ভাঁজ করা খুব পুরনো কাগজ বের করলেন। কাগজের ভাঁজগুলো কোথাও কোথাও একটু আধটু ছিঁড়ে গেছে। সাবধানে ভাঁজ খুলে অভ্যেস মতো তিনি আতশ কাচের সাহায্যে দেখতে দেখতে বললেন, মধুরবাবু, রহস্য আরো ঘনীভূত হলো মনে হচ্ছে। মধুরবাবু সোফা থেকে একটু উঁচু হয়ে কাগজটা দেখতে দেখতে বললেন, এটা একটা ম্যাপ মনে হচ্ছে। ম্যাপটাতে শুধু আঁকিবুকি ছাড়া স্পষ্ট করে কিছু লেখা নেই। কর্নেল বললেন, আছে, তবে সেগুলো ইংরেজি এবিসিডি ইত্যাদি অক্ষর লেখা আছে। ম্যাপের দাগগুলো মোটা, কিন্তু অক্ষরগুলো ছোট, তাই সহজে চোখে পড়ে না। মধুরবাবু জিজ্ঞেস করলেন, এটা কিসের ম্যাপ বলে মনে হচ্ছে আপনার? কর্নেল একটু থেমে বললেন, এটা কোনো জায়গার ম্যাপ হতে পারে, তবে ও ম্যাপ আঁকার উদ্দেশ্য কি তা এখন অনুমান করাও আমার পক্ষে অসম্ভব। হালদার মশাই উত্তেজিত হয়ে বললেন, কর্নেল স্যার, কোথাও কোথাও কোনো দামি জিনিস লুকোনো আছে, এটা তারই ম্যাপ হইতে পারে না? জয়ন্তবাবু কি কন? সায় দিয়ে বললুম, ঠিক বলেছেন হালদার মশাই, এটাকে যাকে বলে লুকিয়ে রাখা গুপ্তধনের ম্যাপ। মধুরবাবু শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলে উঠলেন, গুপ্তধন? বারিন কি কোনো গুপ্তধনের খোঁজ পেয়েছিল? তা না হলে এই ম্যাপ সে কি লুকিয়ে রাখলো কেন? কর্নেল সাহেব, এখন আমার মনে হচ্ছে ছবিগুলোর জন্য নয়, এই লুকিয়ে রাখা ম্যাপটার জন্যই বারিনকে কেউ অনুসরণ করেছিল, আর আর এটা না পেয়েই রাগের চোটে সে বারিনকে খুন করে চলে গেছে। কর্নেল গম্ভীর মুখে বললেন,
মধুরবাবু, আপনি কি ব্রিফকেসটা আপনার কাছে রাখতে চান? মধুরবাবু হাত এবং মাথা জোরে নেড়ে বললেন, না না কর্নেল সাহেব, ওই সর্বনেশে জিনিস আমার কাছে রেখে আমি কি স্বেচ্ছায় কারো হাড়ি কাঠে গলা গলিয়ে দেব? ওসব সাংঘাতিক জিনিস আপনি রাখুন। আমার একটা অনুরোধ, পারিন আমার একসময়কার ঘনিষ্ঠ বন্ধু ছিল, তার এই শোচনীয় পরিণতির জন্য আমার মনে খুব আঘাত লেগেছে। আপনি দয়া করে পারিনের খুনিকে পুলিশের হাতে তুলে দিন, আর আর সেই সঙ্গে সেই ম্যাপের রহস্যও ফাঁস করুন। আমাকে আপনি সবসময়ই পাবেন। কর্নেল ম্যাপটা খামে ভরে তোয়ালের ভাঁজে রেখে ব্রিফকেসে ঢোকালেন। তারপর টেবিলের ড্রয়ার থেকে তার একটা নেম কার্ড বের করে মধুরবাবুকে দিলেন। বললেন, দরকার হলে আপনি আমাকে ফোন করবেন, আর যদি প্রয়োজন মনে করেন আপনার দিদিকেও আমার কথা খুলে বলবেন, কারণ তার সাহায্য যে আমার লাগবে না এমন কথা বলা যায় না। মধুরবাবু চলে যাওয়ার সময় আমাকে ও হালদার মশাইকেও নমস্কার করে গেলেন। কর্নেল ব্রিফকেসটা নিয়ে ভেতরের ঘরে চলে গেলেন। বুঝতে পারলুম তিনি এই কেসটাতে খুব গুরুত্ব দিচ্ছেন। অবশ্য গুরুত্ব দেওয়ারই কথা, কারণ এই ব্রিফকেস কেন্দ্র করে যা ঘটেছে তা প্রচন্ড রহস্যময়। হালদার মশাই চাপা স্বরে বললেন, আচ্ছা জয়ন্ত বাবু, মধুর বাবুরে দেখা আপনার কি ধারণা হইল কম শুনি? বললুম, আপাত দৃষ্টিতে সাদাসিধে লোক বলেই মনে হলো। একসময় খুব বিলাসিতায় জীবন কাটাতেন তা তো শুনলুম, কিন্তু এখন হয়তো তার তেমন কিছু রোজগার নেই। বিধবা দিদির বাড়িতে আশ্রয় নিয়েছেন। ইচ্ছে করলে তিনি তো ব্রিফকেসটার তালা ভেঙে টাকা কড়ি সোনাদানা আছে কিনা দেখতে পারতেন। অন্য লোকে অন্তত আগ্রহের জন্য তেমনটি করে, কিন্তু উনি তা করেননি। গোয়েন্দা প্রভুর একটিপ নস্যি নিয়ে নোংরা রুমালে নাক মুছলেন। কিছু কন যায় না, মাইনষের চেহারা দেখা বা কথা শুই না কিছুই বোঝা যায় না। জয়ন্তবাবু 34 বৎসর চাকরি করছি। এই সময় কর্নেল ফিরে এসে বললেন, হালদার মশাই, আপনার 34 বছরের পুলিশি অভিজ্ঞতা দিয়ে আপাতত একটা কাজ করে ফেলুন। হালদার মশাই ব্যগ্রভাবে পড়লেন, কোন কর্নেল স্যার? কর্নেল বললেন, আপনাকে আমি নিহত বারিনবাবুর ঠিকানা লিখে দিচ্ছি। আপনি আজ সন্ধ্যার মধ্যেই একটা খবর এনে দিন। ও বাড়িতে বারিনবাবুকে একা থাকতেন নাকি তার সঙ্গে আরো কেউ থাকত? কথাটা শোনা মাত্র গোয়েন্দা প্রবর কোনো কথা না বলে সবেগে বেরিয়ে গেলেন। এমনিতেই রবিবারের দিনটা আমি কর্নেলের বাড়িতে কাটাই, কিন্তু কোনো রহস্যজনক ঘটনার পিছনে দৌড়তে হলে কর্নেলের হাত থেকে আমার রেহাই মেলে না। তাছাড়া আমার স্বার্থও থাকে, কারণ সেই ঘটনার ভিত্তিতে পাতার পর পাতা রিপোর্টিং লিখে দৈনিক সত্যসেবক পত্রিকায় প্রকাশের সুযোগ পাই, এবং তাতে পত্রিকার কর্তৃপক্ষের কাছে সুনাম কুড়োই। দুপুরে খাওয়ার পর অভ্যেস মতো ডিভানে চিত হয়েছিল। সেই সময় লক্ষ্য করলুম কর্নেল ঘরের ভেতর থেকে সেই ব্রিফকেসটা নিয়ে এলেন। তারপর সেটার ভেতর থেকে সেই ম্যাপটা বের করলেন। আমার চোখে ঘুমের টান এসেছিল। সেই মুহূর্তে মনে হয়েছিল কর্নেল ম্যাপটা খুঁটিয়ে দেখে তা থেকে কোনো সূত্র বের করবেন। তারপর কখন ঘুমিয়ে গেছি জানি না। ঘুম ভাঙল ষষ্ঠীচরণের ডাকে। তার হাতে যথারীতি চায়ের কাপ প্লেট। এটা বহুদিনের রীতি। ষষ্ঠী জানে ঘুমের পর আমি চা খেতেই ভালোবাসি। ডিভানে বসে দেওয়ালে হেলান দিয়ে জিজ্ঞেস করলুম, ষষ্ঠী, তোমার বাবুমশাই কি সাধের বাগান পরিচর্যা করতে গেছেন? ষষ্ঠী ফিক করে হেসে বললে, আগে দাদাবাবু, উনি আমাকে বলে গেছেন তোর দাদাবাবুকে বলবি তার গাড়িটা আমি চুরি করে নিয়ে যাচ্ছি। এমন ঘটনা নতুন নয়, কিন্তু বরাবরই এতে আমার রীতিমতো অভিমান হয়। কেন, আমাকে সঙ্গে নিয়ে গেলে কি ওর কোনো অসুবিধা হয়? বললুম, তোর বাবা মশাই কখন ফিরবেন তা কি বলে গেছেন?
ষষ্ঠী বললেন, একে না, বলেই সে চমকে ওঠার ভঙ্গি করলো। এই রে, 4:30 বাজতে চললো, ছাদের বাগানের কথা ভুলেই বসে আছি। সে দ্রুত চিলেকোঠার সিঁড়ির দিকে ছুটে গেল। চা খাওয়ার পর কাপ প্লেটটা নিয়ে সোফার কাছে গেল এবং সেটা সেন্টার টেবিলে রেখে দিল। ঠিক এই সময় টেলিফোন বাজলো। রিসিভার তুলে সাড়া দিতেই হালদার মশাইয়ের উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো। কর্নেল স্যার, আমি হালদার কইতাছি। কর্নেলের কণ্ঠস্বর নকল করার চেষ্টা করে বলল, বলুন হালদার মশাই। কিন্তু গোয়েন্দা প্রবরকে যতই অবহেলা করি, তার কান প্রাক্তন পুলিশের কান। তিনি বললেন, জয়ন্ত বাবু, এখন যোগ করার মুডে আমি নাই। অগত্যা হাসতে হাসতে বলল, আপনি কি ছদ্মবেশে আছেন নাকি কেউ আপনাকে অ্যাটাক করেছিল? হালদার মশাই বললেন, বুঝছি, কর্নেল স্যার ছাদের বাগানে আসেন, থাকলে প্লিজ শিগগির ডেকে দেন। বললুম, হালদার মশাই, আপনার কর্নেল স্যার আমার গাড়ি চুরি করে নিয়ে পালিয়ে গেছেন। কি কাণ্ড! ষষ্ঠীরে কইয়া যাননি কিছু? ওই তো বললুম, ষষ্ঠীকে ঠিক ওই কথাটাই তিনি বলে গেছেন, জয়ন্তর গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছি। আপনি তখন কি করতেছিলেন? ঘুমোচ্ছিলুম। আপনি তো ভালোই জানেন দুপুরে আমার ভাত ঘুমের অভ্যেস আছে। তা হইলে তো একটু গন্ডগোল হইয়া গেল। কিসের গন্ডগোল? কর্নেল স্যার থাকলে তেনার লগে কনসাল্ট করতাম। আপনি আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। হঠাৎ ফোনের লাইন কেটে গেল। আমি কয়েকবার হ্যালো হ্যালো করার পর রিসিভার নামিয়ে রাখলুম। তারপর কেন যেন মনে হলো, কেউ কি হালদার মশাইয়ের হাত থেকে ফোন কেড়ে নিল? একটু উদ্বেগ বোধ করলুম। এই প্রাইভেট ডিটেকটিভ ভদ্রলোক মাঝে মাঝে ভুলে যান যে তিনি এখন আর পুলিশ ইন্সপেক্টর নন। তাছাড়া জেদের বসে অনেক সময় এমন হঠকারী কাজ করে বসেন যে কর্নেলকে সেজন্য অনেক ছোটাছুটি করতে হয়। এইসব ভাবতে ভাবতে দৃষ্টি গেল সোফার নিচে। যেখানে মধুরবাবু বসেছিলেন সেখানে সোফার তলায় কি একটা ছোট্ট চাকতির মতো জিনিস পড়ে আছে। তখনই হাত বাড়িয়ে সেটা তুলে নিল। ততক্ষণে ঘরের আলো কমে এসেছে। আগে কর্নেলের টেবিল ল্যাম্পটা জ্বেলে দিয়ে জিনিসটার দিকে তাকালুম। একটা তামার চাকতি বলেই মনে হলো। চাকতিটার সাইজ 1 টাকার কয়েনের মতো। টেবিল ল্যাম্পের আলোয় দেখতে দেখতে আবিষ্কার করলুম চাকতির গায়ে অজানা ভাষার হরফে কি সব লেখা আছে। উল্টো পিঠে একটা মূর্তি আঁকা। মূর্তিটা দেখতে ভয়ঙ্কর। খুব অবাক হয়ে গিয়েছিলুম। কর্নেলের ড্রয়িং রুমে দেশ বিদেশের বিস্ময়কর বহু জিনিস আছে বটে, কিন্তু সেগুলো তো সবই কাচের আলমারির ভিতরে সাজানো আছে। এটা নিশ্চয়ই কর্নেলের নয়। তাহলে কি এটা মধুরবাবুর পকেট থেকে দৈবাত তার অজান্তে পড়ে গিয়েছিল? মনে পড়ল মাঝে মাঝে তিনি রুমাল বের করে মুখ মুছছিলেন। মার্চ মাসের প্রথম সপ্তাহে কলকাতায় শীতের আর পাত্তা নেই, বরং বাইরে বেরোলে গরম লাগে। কিন্তু কর্নেলের ড্রয়িং রুমের ফ্যানের হাওয়া সত্ত্বেও উত্তেজনা মানুষকে ঘামিয়ে তুলতে পারে। আরো একটু চিন্তার পর আমার বিশ্বাস দৃঢ় হলো, এটা কোনো দেশের প্রাচীন মুদ্রাও হতে পারে। কিন্তু মধুরবাবু এটা পাঞ্জাবির ডান পকেটে না রেখে বাঁ পকেটে রেখেছিলেন কেন, যে পকেটে কিনা রুমাল ভরা আছে? ইতিমধ্যে ষষ্ঠী ছাদ থেকে নেমে এসে ঘরের সব আলো জ্বেলে দিল। তারপর মুচকি হেসে বলল, দাদা বাবু, টিকটিকি বাবু আসছেন। ষষ্ঠী হালদার মশাইকে টিকটিকি বাবু বলে। মিনিট 2-3 পরে ডোরবেল বাজল। ষষ্ঠী পিছনের করিডোর দিয়ে গিয়ে বাইরের লোকেদের জন্য দরজা খোলে, কিন্তু তাকে দরজা খুলতে নিষেধ করে আমি নিজেই ড্রয়িং রুমের সংলগ্ন ছোট ওয়েটিং রুমটা দিয়ে গিয়ে এগিয়ে গেলুম। এরপর দরজা খুলল।
হালদার মশাইকে দেখে অবাক হয়ে বলল, কার সঙ্গে এরকম মারামারি করে এলেন? আপনার কপালে ছোট একটা ব্যান্ডেজ দেখছি, ডান হাতের বুড়ো আঙুলেও পট্টি বাঁধা। হালদার মশাই বাঁকা হেসে বললেন, ও কিছু না। কর্নেল স্যার ফেরেন নাই? বললুম, না। ড্রয়িং রুমে এসে হালদার মশাই ধপাস করে সোফায় বসে পড়লেন, এক গ্লাস জল খামু, ষষ্ঠীরে ডাকেন। আমি হাঁক দিলুম, ষষ্ঠী, শিগগির এক গ্লাস জল নিয়ে এসো। ষষ্ঠী তখনই জল এনে দিল। তারপর তার টিকটিকি বাবুর ক্ষত চিহ্নের দিকে তাকিয়ে কিছু জিজ্ঞেস করতে ঠোঁট ফাঁক করলো, কিন্তু আমি তাকে চোখ টিপে নিষেধ করে ইশারায় চলে যেতে বললুম, কারণ হালদার মশাই এখন অন্য মেজাজে আছেন। ষষ্ঠীকে ধমক দিতেও পারেন। ষষ্ঠী চলে যাওয়ার পর জিজ্ঞেস করলুম, মনে হচ্ছে আপনার ওপর কেউ হামলা করেছিল? হালদার মশাই জলের গ্লাস রেখে এক টিপ নস্যি নিলেন। তারপর প্যান্টের পকেট থেকে সেই নোংরা রুমাল বের করে নাক মুছে বললেন, আইজ একটু ভুল করছিলাম। সঙ্গে আমার লাইসেন্স রিভলভারটা ছিল না। আর্মস ছাড়া আমি কখনো কোনো স্পটে যাই না। আসলে কর্নেল স্যারের কথা শুই নাই, সোজা স্পটে চলে গেছিলাম। তা আপনার উপর হামলা করলো কে? গোয়েন্দা প্রভুর ক্ষোভের সঙ্গে বললেন, আমি তখন আপনার লগে ফোনে কথা কইতেছিলাম। সেই ফোনটা পাইছিলাম একটা ফার্মেসিতে আজ রবিবার, কিন্তু ফার্মেসিটা খোলা ছিল। আপনার লগে কথা কইতেছি এমন সময় এক হালায় হঠাৎ আমার পিছন থিকা ফোনটা কারবার চেষ্টা করলো। ফার্মেসির মালিক কর্মচারী সবাই মনে হলো লোকটারে ভয় পায়, তারা চুপচাপ দাঁড়াইয়া থাকলো। এদিকে আমি এমন একটা কাণ্ড দেখা একটুক্ষণ অবাক হইছিলাম। ফোনটা কাড়িয়া লইয়া লোকটা কইল, এক্ষুনি এখান থেকে কাইটটা পড়ো, নইলে এই দেখছো আমার কি আছে। জিজ্ঞেস করলো, ছোড়াছুরি নাকি ফায়ার আর্মস? হালদার মশাই জোরে শ্বাস ছেড়ে বললেন, 6-7 ইঞ্চি লম্বা একখান ছোরা। জিজ্ঞেস করলুম, আপনাকে কি সে ওটা দিয়ে আঘাত করার চেষ্টা করেছিল? গোয়েন্দা প্রভুর বাঁকা হেসে বললেন, না, আমি হালার হাত থেকে ড্যাগার খান কাইড়া লইছি। কাড়াকাড়ির সময় আমার কপালে আর ডান হাতের বুড়ো আঙুলে ড্যাগারের ডগা একটুখানি লাগছে। তারপর কি হলো? হালার পেটে হাঁটুর গোত্তা এমন জোরে মারছি, সে তখনই টেলিফোন সদ্য নিচে গড়াইয়া পড়ছিল। তারপর আর সারা শব্দ নাই। তার মানে অজ্ঞান হয়ে গিয়েছিল? আমি তো ফার্মেসিতে কইলাম আমারে 2 খান ব্যান্ডাজ লাগাইয়া দিন। দোকানের একজন কর্মচারী আমার হুকুম পালন করলো। আমি তারে কইলাম, আমি কি আপনারা জানেন লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের লোক? অমনি দেখলাম যেটুকু ভিড় জমছিল তখনই সাফ হইয়া গেল। আমি বুক ফুলাইয়া রাস্তায় নাইমা একটা ট্যাক্সি ডাকলাম, আর লোকটা ওইখানে অজ্ঞান হয়ে পড়ে রইল। এবার গোয়েন্দা প্রভুর খোলা মনে হেসে বললেন, আমি আর পিছু ফিরি নাই। লোকটা কে তা চিনতে পেরেছিলেন? না, তবে এইটুকু বুঝছি হালা আমারে জগদীশ বাবুর বাড়ি ঠিকা ফলো কইরা আইছিল। জগদীশ বাবুকে কমু, কর্নেল স্যারেরে আইতে দিন, তারপর ডিটেল সব জানতে পারবেন। কর্নেল এলেন প্রায় আধ ঘন্টা পরে। তখন প্রায় 6টা বাজে। তিনি এসেই হালদার মশাইকে দেখে বলে উঠলেন, যা ভেবেছিলাম তাই ঘটেছে দেখছি। তখন আপনি আমার কথা শুনেই বেরিয়ে গেলেন। আমি সুযোগও পেলুম না যে আপনাকে একটু সাবধান করে দেব। হালদার মশাই বললেন, ও কিছু না। তারপর পকেট থেকে ভাঁজ করা একটা ড্যাগার বের করে বললেন, কর্নেল স্যার, আপনি তো জানেন আমার মাথা আফটার অল। কর্নেল সহাস্যে বললেন, পুলিশের মাথাই তো।
যাই হোক, বসুন, আমি পোশাক বদলে আসি। আর জয়ন্ত, তোমার গাড়ি চুরি করে নিয়ে গিয়েছিলাম, সেজন্য এই বৃদ্ধের প্রতি মনে মনে খুব রেগে আছো, তাই না? কিন্তু ভেবে দেখো তোমার কেমন চমৎকার একটা ভাত ঘুম হয়ে গেল। বলবে তুমি সঙ্গে গেলে কি আমার কোনো অসুবিধে হতো কিনা? হ্যাঁ, হতো। বলে তিনি ভেতরে গিয়ে ঢুকলেন। কিছুক্ষণ পরে আমি হালদার মশাইয়ের হাত থেকে ভাঁজ করা ড্যাগারটা খুলে ফেললুম। 6 ইঞ্চির বেশি লম্বা শান দিয়ে ধারালো করা অস্ত্র। হালদার মশাই ছোড়াটা আমার হাত থেকে নিয়ে চাপা স্বরে বললেন, মনে হইতাছে ষষ্ঠীচরণ এখনই কফি লইয়া আইবে। সে ফায়ার আর্মস দেখা ভয় পায় না, কিন্তু ড্যাগার দেখা খুব ভয় পায়। একটু পরে কর্নেল ফিরে এসে ইজি চেয়ারে বসলেন। তার পেছনে ষষ্ঠীচরণও কফি আর 2 প্লেট স্ন্যাক্স নিয়ে এসে গেল এবং সেন্টার টেবিলে ট্রেটা রেখে চুপচাপ চলে গেল। এরপর কিছুক্ষণ আমরা কফি পানে মন দিলুম। কফি শেষ করে কর্নেল চুরুট ধরিয়ে বললেন, এবার হালদার মশাই রিপোর্ট শোনা যাক। হালদার মশাই ইনিয়ে বিনিয়ে যে ঘটনাটা শোনালেন তা সংক্ষেপে এই। কর্নেলের কথা অনুসারে হালদার মশাই বারিনবাবুর বাড়িতে গিয়েছিলেন। বাড়িটার মালিক একজন অবাঙালি ভদ্রলোক, তার নাম জগদীশ প্রসাদ রাও। বাড়িটা দোতলা এবং নতুন। ওই গলির মধ্যে বাড়িটা চোখে পড়ার মতো। সামনের একটা গেট আছে, ভেতরে একটা ছোট্ট লন। সামনের অংশটা পাঁচিল দিয়ে ঘেরা এবং পাঁচিলে কাঁটাতারের বেড়া আছে। হালদার মশাই গেটের কাছে গিয়ে দারোয়ানকে ডাকেন। তারপর দারোয়ানের হাতে তার নেম কার্ড দিয়ে বলেন বাড়ির মালিকের সঙ্গে তার দেখা করা জরুরি। দারোয়ান বলে তার সাহেব এখন বিশ্রাম করছেন, দেখা করতে হলে 4টের পরে আসতে হবে। হালদার মশাই একটু গলা চড়িয়ে ইংরেজিতে বলেন তিনি একজন ডিটেকটিভ এবং এই বাড়িতে আজ যে ভদ্রলোক খুন হয়েছেন তার আত্মীয় তাকে এই খুনের তদন্তের ভার দিয়েছেন। এতে অবশ্যই কাজ হয়। ডান দিকে দোতলার একটা ঘরের দরজা খুলে ব্যালকনিতে এক ফর্সা রঙের ভদ্রলোক বেরিয়ে আসেন। তিনি কথাটা শুনতে পেরেছিলেন, তাই দারোয়ানকে বলেন হালদার মশাইকে যেন নিচের বসার ঘরে নিয়ে আসে। এরপর জগদীশবাবুর সঙ্গে হালদার মশাইয়ের কথাবার্তার আর বাধা ছিল না। জগদীশবাবু বলেন নিহত বারিনবাবু ছিলেন তার একজন বন্ধু মাত্র, তার বেশি কিছু নয়। গত মাসে বারিনবাবুকে তার বাড়িতে থাকার জন্য অনুরোধ জানান। জগদীশবাবুর ফ্যামিলি মাসখানেকের জন্য দেশে গেছে। তার দেশের বাড়ি হরিয়ানায়। কাজেই দোতলার যে ঘরটা আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠ কারোর জন্য খালি করে রাখা হয়, অর্থাৎ তার গেস্ট রুম, সেখানে তিনি বারিনবাবুকে অস্থায়ীভাবে থাকতে দিয়েছিলেন। বারিনবাবুর কাছে এ যাবৎ কোনো লোক দেখা করতে আসেননি। ও ঘরে একটা বাড়তি টেলিফোন আছে, সেটা তিনি বারিনবাবুকে ব্যবহার করতে অনুমতি দিয়েছিলেন। এসব কথা হালদার মশাই তাকে প্রশ্ন করেই জানতে পেরেছেন। এরপর হালদার মশাইয়ের প্রশ্নের উত্তরে জগদীশবাবু বলেন গত রাত্রে কখন এমন একটা শোচনীয় কাণ্ড ঘটেছে তা তিনি টের পাননি। দারোয়ানও এতটুকুও জানতে পারেনি। বারিনবাবু পাড়ার একটা হোটেলের সঙ্গে নিজের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিয়েছিলেন, কারণ উনি কখন খাবেন তার কোনো সময়ের ঠিক ঠিকানা ছিল না। এরপর হালদার মশাইকে নিয়ে তিনি দোতলায় বারিনবাবুর ঘরে যান। পুলিশ যা তদন্ত করার করে নিয়ে চলে গেছে, তাই ঘরের চাবি এখন জগদীশবাবুর কাছেই আছে। ঘরে ঢুকে হালদার মশাই যথাসাধ্য খুঁটিয়ে দেখে কোনো সূত্র পাওয়ার চেষ্টা করেন। ঘরের রক্ত ততক্ষণে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। জগদীশবাবু তাকে বলেন তার ধারণা কোনো চীনা লোক বারিনবাবুর কাছে এসেছিল, কিন্তু সে তাহলে নিশ্চয়ই পাঁচিলের কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ঢুকেছিল। এমনকি জগদীশবাবুর ধারণা তাকে বারিনবাবুই গভীর রাতে কোনো এক সময় পাঁচিল ডিঙিয়ে আসতে বলেছিল। পুলিশ দেখেছে দারোয়ানের ঘরের পাশে একটা বকুল গাছ আছে। সেই বকুল গাছে খুনির আসার চিহ্ন পুলিশ খুঁজে পেয়েছে। এখন জগদীশবাবুর আক্ষেপ তিনি বারিনবাবুর ওপর কেন যে এত আস্থা রেখেছিলেন বুঝতে পারছেন না। এসব কথা বলার পর হালদার মশাই একটু দম নিয়ে বললেন, ঘরে বারিনবাবুর যেসব জিনিস ছিল তা পুলিশ সিজ কইরা লইয়া গেছে।
আমার মনে একখান ধন্দ ঢুকছে। কর্নেল জিজ্ঞেস করলেন, কি ধন্দ? গোয়েন্দা প্রভুর খুব চাপা স্বরে বললেন, কর্নেল স্যার, আমার সন্দেহ বারিন বাবুরে ওই জগদীশ বাবুই খুন করছেন। কর্নেল বললেন, সেটা অসম্ভব কিছুই নয়। এই সময় টেলিফোন বেজে উঠল। কর্নেল রিসিভার তুলে সাড়া দিলেন। তারপর বললেন, বলুন মধুরবাবু। বলেন কি? আপনার লেটার বক্সে হুমকি দেওয়া চিঠি? ঠিক আছে, কাল দিনের বেলায় ধরুন সকাল 9টার মধ্যে আপনি চলে আসুন। সেই সন্ধ্যায় কর্নেল হালদার মশাইকে জগদীশবাবুর কাজ কারবারের খোঁজ নেওয়ার তাগিদ দিয়েছিলেন। হালদার মশাই চলে যাওয়ার পর আমি সোফার নিচে কুড়িয়ে পাওয়া সেই চাকতিটা কর্নেলকে দেখিয়েছিল। চাকতিটা যে মধুরবাবুর পকেট থেকেই পড়েছে আমার এই ধারণার কথাও বলেছিল। কিন্তু কর্নেলের মতে ওই চাকতিটা তোয়ালের ভাঁজের ভেতরেই সম্ভবত রাখা ছিল। সোফার নিচে কার্পেটের ওপর তোয়ালেটা লম্বা করে ছেড়ে ফেলার সময় অবশ্য কোনো শব্দই শোনা যায়নি। তারপর কর্নেল আমাকে অবাক করে বলেছিলেন, তুমি এটাকে তামার চাকতি ভাবছো, কিন্তু এটা আসলে একটা ব্রোঞ্জের সিল। আতশ কাচের সাহায্যে টেবিল ল্যাম্পের আলোয় সিলটা পরীক্ষা করে দেখার পর কর্নেল বলেছিলেন, প্রাচীন লিপি বিষয়ে আমার যতটুকু জ্ঞান তাতে মনে হচ্ছে এই লিপিগুলি ব্রাহ্মী। আর উল্টো পিঠে যে মূর্তিটা দেখছো সেটা বৌদ্ধ ধর্মে এক অপদেবতার, তার নাম মার। রহস্যটা ক্রমেই এত জটিল হয়ে উঠল যে দেখে সে রাতে আমার ঘুমই ভালো হয়নি। সকালে বেডটি খাওয়ার পর বাথরুমে গিয়েছিল। তারপর প্যান্ট শার্ট পরে সাধের বাগানে যাব ভাবছিল, কারণ কর্নেলের এখন ছাদেই থাকার কথা। কিন্তু চিলে কোঠা সিঁড়ির দিকে পা বাড়াতে গিয়ে ড্রয়িং রুমের ভেতর থেকে কর্নেলের ডাক শুনতে পেল। ড্রয়িং রুমে গিয়ে দেখি মধুর কৃষ্ণ মুখুজ্জে বিরক্ত মুখে সোফায় বসে আছে। মনে হলো ভদ্রলোক আমার মতোই বিনিদ্র রাত কাটিয়েছে। সবে 8টা বাজে, তাই বোঝা যায় উনি ঘুম থেকে উঠেই এখানে চলে এসেছে। আমাকে দেখে তিনি নমস্কার করলেন। আমি একটু তফাতে বসে জিজ্ঞেস করলুম, হাতের লেখা দেখে মধুরবাবু কি কাউকে চিনতে পেরেছেন? কর্নেল হেসে উঠলেন, জয়ন্ত, মাঝে মাঝে এমন ছেলে মানুষের মতো প্রশ্ন করো যে আমার অবাক লাগে। বললুম, বাহ, অবাক লাগার কি আছে? মধুরবাবু এত বছর দিদির বাড়িতে বাস করেছেন, কত রকম লোকের সঙ্গে তার মেলামেশা থাকা তো স্বাভাবিক। তাদের হাতের লেখা দেখতে পাওয়া অসম্ভব কিছু নয়। মধুরবাবু বিষণ্ণ মুখে বললেন, হাতের লেখা দেখে আমার মনে হয়েছে কেউ কোনো কম বয়সী মেয়ে বা ছেলেকে দিয়ে চিঠিটা লিখিয়েছে। কর্নেল সাহেবও আমার কথা স্বীকার করেছেন। কর্নেল বললেন, হ্যাঁ, এটা যে কোনো কম বয়সী এবং বানান ভালো না জানা ছেলে বা মেয়েকে দিয়ে লেখানো হয়েছে এতে আমি নিঃসন্দেহ। তুমি নিজেই পুরো চিঠিটা পড়ে দেখো। চিঠিটা নিয়ে দেখলুম একটা এক্সারসাইজ খাতার পাতা ছিঁড়ে আঁকাবাঁকা হরফে এবং ফুল বানানে লেখা আছে, মধুর কেষ্ট, মালটা তুমি যে হাতিয়েছ তা জানি। আজ থেকে 3 দিনের মধ্যে ওটা তুমি আউটরাম ঘাটে গঙ্গার ধারে সেই বেঞ্চিতে যদি রেখে না আসো তো তোমার মুন্ডুতেও একটা গুলি ঢুকে যাবে। ইতি। চিঠিটা পড়ার পর বললুম, একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে, বারিন বাবুকে যে শুক্রবার গঙ্গার ধারে ফলো করে গিয়েছিল সে সম্ভবত দূর থেকে মধুরবাবুর হাতে ব্রিফকেসটা দেখেছিল। কিন্তু প্রশ্ন হলো, মধুরবাবুর মতো নিরীহ মানুষের কাছ থেকে সে তো শুক্রবার রাত্রেই সোজা ওর দিদির বাড়িতে ঢুকে ওটা কেড়ে নিয়ে আসতে পারত, বিশেষ করে তার কাছে যখন পিস্তল বা রিভলভার আছে। মধুরবাবু বললেন, আমার দিদিকে আপনি দেখেননি, সে পাড়ায় খুব জনপ্রিয়, তার ডাকে পাড়া শুদ্ধ এসে হাজির হবে।
এই চিঠি যে লিখেছে সে নিশ্চয়ই এই কথাটা জানে। কর্নেল বললেন, লোকটা যে আপনার অলক্ষ্যে আপনাকে কাল সকালে বা আজ সকালে ফলো করে আসেনি তাকে বলতে পারে। আমার ধারণা ব্রিফকেসটা ফেরত নেওয়ার জন্য সে 3 দিনের সময় দিয়েছে। তার কারণ সে জানে যে ওটা আপনার কাছে নেই। আমি বললুম, তাহলে খালি ব্রিফকেসটা মধুরবাবুর হাতে দিয়ে পুলিশের সাহায্যে একটা ফাঁদ পাতলেই তো হয়। যেই লোকটা মধুরবাবুর হাত থেকে ব্রিফকেস নেবে অমনি তাকে পুলিশ এবং আমরা পাকড়াও করে ফেলবো। কর্নেল হাসলেন। জয়ন্ত, লোকটা যেই হোক সে অত বোকা নয়। মধুরবাবু কাতর মুখে বললেন, আমার কলকাতায় থাকতে এখন খুবই আতঙ্ক হচ্ছে। 3 দিন পেরিয়ে যাওয়ার পরও যদি সে কথা মতো ব্রিফকেসটা না পায় তাহলে প্রচন্ড ক্রোধে সে তো আমাকেও হয়তো মেরে ফেলবে। দিদিও বলছিল কর্নেল সাহেবরা যা করার করবেন, আমি যেন চুপি চুপি যদুগড়েই ফিরে যাই। কুমার বাহাদুরের রাগ এতদিনে পড়ে গেছে। তাছাড়া ওর মেয়ে আমাকে অনুরোধ করে চিঠি লিখেছে, কাজেই যদুগড়ে ওদের আশ্রয় থাকলে আমি নিরাপদে থাকতে পারবো। কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে কিছু ভাবছিলেন। তিনি চোখ না খুলেই বললেন, এই প্ল্যানটা মন্দ নয়। আপনি বরং আজই যদুগড়ে চলে যান, যাতে সেই লোকটা আপনাকে ফলো করার সুযোগ না পায়। সেই জন্য আপনি একটা ট্যাক্সি করে অলি গলি ঘুরতে ঘুরতে হাওড়া স্টেশনে চলে যাবেন। ট্যাক্সিওয়ালা জিজ্ঞেস করলে বলবেন, আমার ইচ্ছে মতো আমি যাব, তোমার তো মিটারের অঙ্ক বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে। মধুরবাবু হাসবার চেষ্টা করে বললেন, এই অবস্থায় তাই করতে হবে। টাকা করে আমার হাতে তত নেই। দিদির কাছে ধার চাইলে অবশ্য পেয়ে যাব। দিদি জামাইবাবুর প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটির টাকা ছাড়াও মাসে মাসে পেনশন পাচ্ছে। তাছাড়া নিজের বাড়ি একতলায় ভাড়াটে আছে। কর্নেল বললেন, বাহ, তাহলে তো কোনো অসুবিধেই নেই। আপনি আজই সুযোগ মতো কলকাতা থেকে কেটে পড়ুন। প্রয়োজনে আমি কুমার বাহাদুরের সঙ্গে যোগাযোগ করে আপনার খবর নেব। মধুরবাবু করজোড়ে বললেন, কিন্তু কর্নেল সাহেবকে একটা অনুরোধ, এই সব ঘটনার কথা যেন কুমার বাহাদুরের কানে না যায়। না না, আপনি সে নিয়ে ভাববেন না। আপনার সঙ্গে আমার পরিচয় যদুগড়ের রাজবাড়িতে, তাই না? তাই আপনার খবর নিতে আমার কোনো অসুবিধে নেই। মধুরবাবু আমাদের দুজনকে নমস্কার করে ঘর থেকে বেরিয়ে গেলেন। আপনারা শুনছিলেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সমগ্র থেকে রাজবাড়ির চিত্র রহস্যের প্রথম পর্ব। রহস্যের সমাধান এরপরে কিভাবে হয় তা জানতে শুনতে থাকুন রাজবাড়ির চিত্র রহস্যের দ্বিতীয় পর্ব, শুধুমাত্র গল্পের বৈঠকে। এবং গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি গল্পগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে শেয়ার করে এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করুন এগিয়ে যেতে। এরপরে আবার নেক্সট টাইম দেখা হচ্ছে রাজবাড়ির চিত্র রহস্যের দ্বিতীয় পর্বের সঙ্গে। আজ চলি, নমস্কার।